আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। কবুল বলার পরপরই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো প্রান্তিক চৌধুরী। ফোনের ব্যস্ততা দেখিয়ে হনহন করে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে। বিয়ের আয়োজন ছোটখাটোই ছিল, কেবল ঘরের মানুষ। তবু এই ঘরের মানুষের ঘর ভর্তি লোক। তাদের সামনে থেকে হন্যে হয়ে নতুন বর উঠে চলে গেল। কেউ আটকালো না তাকে। দাদা সাহেব একবার ডাকলেও প্রান্তিক যেন শুনতে পেল না। এদিকে বর চলে যাবার পর থেকে মৃদু গুঞ্জন শুনতে পাওয়া গেল। এ কেমন বর, বউ না নিয়ে একাই চলে গেল। বাইরে গাড়ির তীব্র শব্দে আরও নিশ্চিত হওয়া গেল। পূর্বী ছুটে ড্রয়িং রুম ছেড়ে আপার ঘরে গেল। হ্যাঁ পাতে বলল, আপু আপু তোমার বর তো চলে গেল, তোমাকে নিবে না? ভ্রুযুগল কুঁচকে গেল মেয়েটার। বধূ বেশে কি স্নিগ্ধই না দেখাচ্ছে তাকে। তবুও আতকে উঠল সে। বুকের কাছে লাল টুকটুকে ওড়নাখানা মোচকে ধরল সে। কি আশ্চর্য, বর তাকে রেখে কেন চলে যাবে? বিয়ে হলো সবেমাত্র, এখনও বরের মুখখানি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি মেয়েটির। দুপুরে হঠাৎ বাবা বললেন আজ তার বিয়ে। প্রিয়তা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ তার বিয়ে কিভাবে? অ্যাক্সিডেন্টের পর আজ কয়েক বছর হয়ে গেল তার বাবা হাঁটতে পারে না। সংসার চলছে বেশ কষ্টে। একে তো তারা 4 বোন, প্রিয়তা সবার বড়। ভার যেন একটু বেশি তার উপরেই। বড় 3 বোনের টিউশনির টাকায় সংসার চলে কোনো রকমে। এদিকে বাবা সিদ্দিকুর রহমান আগে যেখানে কাজ করতেন সেখান থেকেও কিছু সম্মানই পেতেন। এই দিয়ে ঠেলে ঠুলে সংসার চলে। এর মধ্যেই এখন বিয়ের প্রস্তাব। এমন অসময়ে বিয়ের প্রস্তাব প্রিয়তার মন পিষিয়ে দিল। বাবার এমন আবদার সে নাও করতে পারেনি। ঘণ্টাখানেকের মধ্যে বিয়ের সাজ পোশাক হাজির। শাড়ি দেখে তারা 4 বোন তাজ্জব বনে গেল। মা মনসুরা বেগম আদুরে হাতে লাল টুকটুকে শাড়ি জড়িয়ে ধরলেন মেয়ের গায়ে। সেই শাড়ি এখনও তার গায়ে জড়ানো। বরের খোঁজ পেয়েছে। তার বাবা যে অফিসে চাকরি করতেন তার মালিকের একমাত্র নাতি, বড়লোকের নাতি। এ থেকে আন্দাজ করা যায় ছেলে কেমন বিগড়ে স্বভাবের। বড়লোকের ছেলে নিয়ে প্রিয়তা বেশ সন্দিহানি থাকে। মেজ বোন আমৃষা বলে উঠল, আপু, তোমার বর পালালো নাকি? প্রিয়তা চোখ গরম করে তাকালো। সেজ বোন আরফিয়া ফিক করে হেসে উঠল। এদের কাছে ব্যাপারটা নিছক মজার মতোই লাগছে। প্রিয়তা বিড়বিড় করল, পালানোর হলে তার কবুল বলার আগেই পালিয়ে যেত, এখন কেন পালালো? কি মনে করে পূর্বীকে জিজ্ঞেস করলো। বিয়ে হয়েছে? পূর্বী দাঁত বের করে বলল, হ্যাঁ তো, তোমার বর কবুল বলার পরেই পালিয়েছে। 3 বোনের হাসির রোল পড়ে গেল। এদের সব কিছুতেই মজা। বড় বোনের বর পালিয়েছে, এতে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মনসুরা বেগম এবার ধমকে উঠলেন। পেছন ফিরে তারা দেখলো দরজার সামনে মা দাঁড়িয়ে আছে। 3 জন চুপসে গেল। প্রিয়তার রক্তশূন্য মুখ দেখে মা ধমকের সুরে বললেন, সব কিছুতে তোদের বাড়াবাড়ি। বর গেছে জরুরি কাছে, তার কোনো বন্ধু নাকি অ্যাক্সিডেন্ট করেছে, সেই জন্য তড়িঘড়ি করে বের হলো। আর তোরা কি বলছিস এসব? মেয়েটার মন নষ্ট করে দিচ্ছিস। 3 বোন আবারও মুখ টিপে হাসল। মনসুরা বেগম জড়িয়ে ধরলেন মেয়েকে। প্রিয়তা তাকে আঁকড়ে ধরল। তার মনে এখন দমকা হাওয়া বইছে। কেবল বন্ধু না, বিশেষ বন্ধু। আজকাল তো এসবই হচ্ছে। মনের বিড়ম্বনাকে সে আটকাতে পারল না। প্রান্তিক চৌধুরী গাড়ি ছেড়ে নামতেই তার পেছন পেছন রাফি এসে দাঁড়ালো। চোখের কালো সানগ্লাস নামিয়ে রেখে ভ্রু কুঁচকে সামনে তাকালো। দাঁতে দাঁত চেপে রাফিকে বলল, বিয়ের পর সকলে যায় বাসর ঘরে, আর আমি এসেছি হাসপাতালে। এর কোনো মানে হয় রাফি? রাফি মাথা দুলিয়ে বলল, বিয়ের আগে আপনি হাসপাতালে ছিলেন স্যার। প্রান্তিক চৌধুরী বিরক্তি প্রকাশ করলো, কিন্তু রাফি ভুল কিছু বলেনি। বিয়ের আগেও সে হাসপাতালে ছিল। দাদাজানের হঠাৎ হার্ট অ্যাটাকের খবর শুনে ছুটে গেছিল। কিন্তু কে জানতো এসব কিছুই দাদাজানের ফাঁদ তাকে বিয়ে করানোর। ওই অবস্থায় বিয়ের সম্মতি দিতেই আগামী 2 ঘন্টার মধ্যে প্রান্তিক চৌধুরীর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তা দাদাজান আসলে একটা চিজ বটে। তবুও এতদিন ব্যাচেলার থাকার পরে এখন নিজেকে ম্যারিড মনে হচ্ছে না প্রান্তিকের। কেন? মাথায় এলো, এখনও তো বউকে চুমু খেতে পারেনি, তাহলে সে ম্যারিড হয় কী করে? মাথায় দুষ্টু বুদ্ধি সবসময় খেলা করে।
রাফির জন্য আর আগাতে পারল না। স্বপ্ন থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে এনে বলল, স্যার যাবেন না? ইচ্ছে করছে রাফিকে ধমক দিতে, দিল না। থাক। সানগ্লাস আবারও চোখে পড়ে এগিয়ে গেল সে। হাসপাতাল সবসময় একটা ব্যস্ত জায়গা, এখানে কেউ দুদণ্ড বসে থাকতে পারে না। তবু একটা নার্সকে দেখতে পেয়ে সানগ্লাস নামিয়ে স্মিত স্বরে বলল, মিস। শত ব্যস্ততার মাঝেও সে নার্স দাঁড়িয়ে গেল, চমকে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক চৌধুরী ঠোঁট বাড়িয়ে হাসলো, জিজ্ঞেস করলো, আরিনা শেখের রুম নম্বর কত বলতে পারেন? নার্স আমতা আমতা করতে লাগলো, শুধালো, কোন আরিয়ানা শেখ? পেছন থেকে রাফি বলল, স্যার সেটা রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। প্রান্তিক চৌধুরী মৃদু হেসে বলল, হ্যাঁ তাই তো, সরি মিস, আপনাকে দেখে সেই কথাই ভুলে গেছিলাম। বলে চোখে সানগ্লাস পরল। নার্স চোখ ঘুরিয়ে প্রান্তিককে দেখছে। কি মেয়ে বা ছেলে, তবে ছেলেটা হ্যান্ডসাম। প্রান্তিক চৌধুরী হাঁটা ধরল আবার। রাফি বিড়বিড় স্বরে বলল, স্যার আপনি এখন ম্যারিড, নিজেকে সংযত করুন। প্রান্তিকের কানে সেই কথা পৌঁছল না। তার মেজাজ খারাপ হয়ে আছে। বিয়ের দিনেও সে এসেছে তার প্রাক্তনকে দেখতে, এসব কথা মানা যায় আদেও? কেবিনে নক করে সোজা ঢুকে পড়ল প্রান্তিক চৌধুরী। বিছানায় সাদা চাদরে শুয়ে আছে তার প্রাক্তন আরিনা শেখ। না মরেনি, বেঁচেই আছে, দেখতে সুন্দরী হবেই না কেন? প্রান্তিক চৌধুরীর পছন্দ কখনো খারাপ হয়নি। আরিনার পাশে তার প্রাণের বান্ধবী অপু দাঁড়ানো। প্রান্তিককে আসতে দেখে চেঁচিয়ে উঠল সে। আরিনাও চোখ মেলে তাকালো, তাকাতে একটু কষ্টই যেন হচ্ছে। চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রুর দেখা মিলছে। প্রান্তিককে দেখে মুখ সরিয়ে নিল সে। অপু দ্বিতীয় ধাপে চেঁচিয়ে বলল, কেন এসেছো এখানে? দুনিয়ার সকল মেয়ে প্রান্তিকের পছন্দ হলো, এই অপুকে তার অপছন্দ। পুরোপুরি তাকে এড়িয়ে চলতে চায়, পারল না। অপু আবারও শুধালো, নাচতে নাচতে তো বিয়ে করতে চলে গেলে, আমার বান্ধবীর কথা তখন ভেবেছিলে একবারও? এখন এসেছো কি করতে? চেক করতে আদৌ মরে গেল কিনা। কি বললে তুমি? ফের চেঁচালো। আরিনা বেশিক্ষণ মুখ সরিয়ে রাখতে পারল না। প্রান্তিক তার পাশে এসে দাঁড়াতেই ছুঁয়ে দেখার চেষ্টা করলো। প্রান্তিক ছিটকে দূরে সরে গিয়ে বলল, ডোন্ট টাচ মি, আই অ্যাম ম্যারিড নাও। তুমি বিয়ে করে ফেলেছো প্রান্তিক? হতবম্ব স্বরে শুধালো আরিনা। অপু অবাক গলায় বলল, তুমি বিয়ে ছেড়ে এখানে এসেছো প্রান্তিক? প্রান্তিক চৌধুরী সোজাসুজি উত্তর দিল, তো কি শুভ কাজে কেউ দেরি করে নাকি? আরিনা সহসা মুখ ঘুরিয়ে নিল, দৃঢ় গলায় শুধালো, তাহলে এখন এখানে কেন এসেছো? প্রান্তিক চৌধুরী চেয়ার টেনে বসে পড়ল, বলল, পরিচিত কেউ মরে গেলে জানাজা দিতে আসতে হয়। এদিকে তুমি তো আমার বহুদিনের প্রাক্তন। অপু রেগে বলে উঠল, সবকিছুতে তোমার মজা করতে হয় প্রান্তিক। কেমন মানুষ তুমি? মেয়েটার অবস্থা দেখেছো? ডাক্তার কি বলেছে জানো? না, জানি না, জানতেও চাই না। আমাদের পথ আরও আগে আলাদা হয়ে গেছে। এরপরেও তোমার এমন কাজ বাচ্চামো ছাড়া কিছু না। বিয়ের পর বাসর ছেড়ে আমি তোমার কারণে হাসপাতালে এসে ঘুরছি। এমন সময় ধীর পায়ে রুমে প্রবেশ করলো রাফি। আরিনা চমকে উঠে বলল, তুমি এবার বাসরেও যাবে? বিয়ের পর তো সবাই যায়, তাই না? অপু বলে উঠল, তোমার জন্য বাসর আবার নতুন নাকি? এত ঢাক ঢোল পিটিয়ে বলছো যে? প্রান্তিক চৌধুরী ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল, বিয়ের পরের বাসর স্পেশাল হয়, ওসব তুমি বুঝবে না। অপু বিরক্তে মুখ ঘুরিয়ে নিল। আরিনা অভিমানী স্বরে বলল, যাও, তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। প্রান্তিক উঠে দাঁড়িয়ে সহসা বলে উঠল, হ্যাঁ, চলেই যাচ্ছি। তবে শোনো, এসব আর করো না। এসব করে তুমি ম্যারিড প্রান্তিক চৌধুরীকে আর পাবে না। গট ইট সুইটহার্ট? স্যারের কথাবার্তা শুনে রাফির মাথা ঘুরাচ্ছে। অপু ঘৃণ্য দৃষ্টিতে তার দিকে ফিরে তাকালো। প্রান্তিক চৌধুরী এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে উল্টো চোখে সানগ্লাস নামিয়ে তাকে চোখ টিপ দিল। রাগে অপু শরীর জ্বলে উঠল। এদিকে প্রান্তিক বের হতেই রাগে যন্ত্রণায় আরিনা চেঁচিয়ে উঠল, ভাঙচুর করতে লাগলো সমস্ত কিছু। প্রান্তিক চৌধুরী পেছনে ফিরে তাকালো না। একবার ফেলে আসা জিনিস আর কখনোই ফিরে দেখে না সে। তার পেছন পেছন রাফি হেঁটে চলেছে। আকস্মিক ইজান শিকদার সামনে এসেই ঘুষি মারল তাকে। সানগ্লাস মেঝেতে পড়ে গেল, ঠোঁটের কাছে কেটেছে কিছুটা। রাফি ছুটে আসলো থামানোর জন্য। প্রান্তিক চৌধুরী ইশারা করলো। ইজান শিকদার তার গলার কলার চেপে ধরল।
অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এর মধ্যে হাসপাতালে ভিড় জমে গেছে। ইজান শিকদার আবারও তাকে ঘুষি মারতে এগিয়ে এলেই রাফি রুখে দাঁড়ালো। প্রান্তিক চৌধুরী জিভ দিয়ে ঠোঁট চেখে দেখল জ্বলছে খুব। ইজান রাফিকে সরিয়ে আবারও তেড়ে আসলো প্রান্তিকের কাছে। তবে প্রান্তিক এবার ছেড়ে দেবার পাত্র নয়, উল্টো তার কলার চেপে ধরল, শাসিয়ে দিল। কার গায়ে হাত তুলছো জানো তো? ইজান শিকদার তাকে ধাক্কা মেরে পিছু হটে বলল, না জানার কি আছে, চরিত্রহীন একটা লম্পট তুই, যার কশ্চিনকালেও একটা দিয়ে মন ভরে না, নিত্য নতুন চাই। প্রান্তিক চৌধুরী আর চোখে আশপাশ দেখল, সবাই তাকে দেখছে। হেসে উঠল সে, বলে উঠল, তোমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য সুইসাইড করেছে, এতে আমার কি দোষ? তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে সামলাও। ইজান শিকদারের চোখে মুখে যেন আগুন জ্বলছে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে আমি পুলিশে দেব, সাবধান করছি তোকে। তোর জন্য আরিনার কিছু হলে আমি তোকে বাঁচতে দেব না। প্রান্তিক চৌধুরী তাচ্ছিল্য স্বরে হেসে উঠল। এগিয়ে এসে তার কানের কাছে বিড়বিড় করে বলতে লাগলো, আই নো তোর জ্বলছে কোথায়। আরিনা তোকে না ভালোবেসে আমায় ভালোবাসে, এই তো। দেখ ব্রো, আমি ছেলেটাই এমন, সবাই আমাকে চায়, আমি কি করতে পারি? ইজান শিকদার রাগে কাঁপছে। ইউ ব্ল্যাডি বলে আবারও তার উপর হামলে পড়ল, কিন্তু পারল না। হাসপাতালে গার্ড এসে তাকে থামালো। পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টায় তারা করছে। প্রিয়তা তার শ্বশুরবাড়ি এসেছে, অথচ তার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই। থাকার মধ্যে তার স্বামী নামক অপদার্থ আর দাদাজান, এই দুজন মানুষের জন্য এত বড় বাড়ি। শ্বশুরবাড়ি অন্যরা আসে স্বামীর সাথে, সে এসেছে দাদাজানের সাথে। সবই উল্টোপাল্টা হয়ে গেল। বাড়িতে কাজের লোকের কমতি নেই, একের পর একজন আসছে তার সাথে দেখা করতে। হুলস্থুল কাণ্ড, কেউই জানতো না বিয়ের কথা। তড়িঘড়ি করে তাদের ঘরটাও ফুল দিয়ে সাজিয়ে দিল। প্রিয়তা এখন তার ঘরে, বিয়ের পর কেবল বরের ঘরটাই কবজা করতে পারল। এরা সবাই তাদের কাজে বেশ দক্ষ, তার বরের কি পছন্দ অপছন্দ খুঁটিয়ে খুঁটিয়ে জানে। প্রিয়তা বেশ অবাক হয়ে দেখছে, স্যারকে তারা খুব ভয় পায়। বিয়ে হয়েছে বিকেলবেলা, এখন রাত 12টা, এখনও তার বরমশাইয়ের দেখা নেই। লাঠির ঠকঠক শব্দ, দাদাজান আসছে, তার হাতে একটা লাঠি। তিনি সবসময় লাঠির ওপর ভর দিয়ে হাঁটেন। তিনি ঘরে আসতেই প্রিয়তা উঠে দাঁড়ালো। দাদাজানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, গায়ের ওপর চাদর জড়ানো, চোখে চিকন ফ্রেমের সোনালি রঙের চশমা, গোলগাল মুখ, সাদা দাড়িগুলো বুঝি মেহেদি দিয়ে রাখেন। বড্ড মিষ্টি গলায় প্রিয়তাকে তিনি মা বলে ডাকলেন। মেয়েটিকে প্রথমবার দেখে তার বেশ পছন্দ হয়েছে। তাদের সংসারে এমন মেয়ে খুব দরকার, বিশেষ করে তার অবাধ্য নাতি আর চৌধুরী বাড়ি দুটোকে গোছানোর জন্য মনের মতো নাত বৌদিনী পেয়েছেন। প্রিয়তা নরম গলায় শুধান, আপনি এখনো ঘুমাননি দাদাজান? আমার গাধা যে এখনো বাড়ি ফিরলো না মা, কি করব বলো? আপনি ঘুমান, তাকে দেখার মতো এই বাড়িতে অনেক লোক আছে। দাদাজান হেসে উঠলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি এসেছো, আমার আর চিন্তা কি মা। আমার গাধাকে মানুষ করে তোলো, বুঝলে? এ বড্ড অপদার্থ, কারো কথা শুনবে না, যা মন চায় তাই করবে। জি আমি বুঝেছি, আপনি ঘরে চলুন, ঘুমাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি অমান্য করব না, বুঝলে? অতঃপর তার মাথায় হাত রেখে বললেন, আমার বাড়িতে সব আছে, শুধু আগলে রাখার মানুষ নেই, বুঝলে তো মা? এসব এখন তোমার দায়িত্ব, সাজিয়ে গুছিয়ে নিতে হবে নিজের মতো, পারবে তো? প্রিয়তা মুচকি এসে মাথা নাড়ল। প্রান্তিক চৌধুরী এখনও বাড়িতে ফেরেনি, ক্লাবে বসে ড্রিঙ্ক করছে। তার মন মেজাজ দুটোই খারাপ, অতৃপ্ত বেদনা তাকে তাড়া করে বেড়াচ্ছে। অন্যদিন তার আশেপাশে কত শত রমণী ঘোরাঘুরি করে, কিন্তু আজ সে সবকে বলে দিয়েছে কেউ যেন তার কাছে না ঘেঁষে। এখন থেকে সে ম্যারিড। প্রান্তিক চৌধুরী ম্যারিড কথাটা বলে হেসে উঠল। হাসিতে কষ্ট লুকিয়েছিল। রাফি খুব কষ্টে তাকে ধরে নিয়ে গাড়িতে বসালো। পেছনের সিটে প্রান্তিক চৌধুরী হেলান দিয়ে বসে বিলাপ করছে। বুঝলে তো রাফি, যে আমায় বিয়ে করতে চাইলো তার সাথে বিয়ে হলো না, আমি যাকে চাইলাম তাকেও পেলাম না, এদিকে দাদাজান আরেকজনের সাথে বিয়ে পড়িয়ে দিল। কি মজা, তাই না? রাফি শুকনো মুখে বসে রইল। প্রান্তিক স্যার হেলছে দুলছে। আজ অনেকগুলো বছর সে প্রান্তিক স্যারের সাথেই আছে। স্যারের সাথে ঘটা প্রতিটা ঘটনার সাক্ষী সে। স্যারের কষ্ট কোথায় সে বুঝতে পারছে। দরজার আড়াল থেকে প্রিয়তা দেখছে তার বর মাতাল হয়ে চিৎকার চেঁচামেচি করছে। সবাই তাকে সামলাতে ব্যস্ত।
নতুন বউয়ের কাছে এই ব্যাপারটা কি বিভীষিকাময় সেটা কেউ টের পেল না। প্রান্তিক চৌধুরী খেপেছে তার ঘর সাজানো দেখে, এখনই সব কিছু ফেলে দিতে বলছে। দরজার সামনে ঠায় দাঁড়িয়ে প্রিয়তা সব শুনল। তার বুক দুমড়ে মুচড়ে গেল। এ কোথায় এসে পড়ল সে? সবাই তড়িঘড়ি করে সব খুলে ফেলছে। এরই মধ্যে একটা মেয়ে বলল, ম্যাম, আপনার জন্য পাশের ঘরটা পরিষ্কার করে রাখি, আপনি এদিকে আসুন। প্রান্তিকে বা চেঁচিয়ে উঠল, বলল, আমার ঘরে কেউ আসবে না, কোনো বউ আসবে না আমার ঘরে। রাফি ঘর ছেড়ে বেরিয়ে বাইরে নতুন বউকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। প্রিয়তার সামনে ফিরে তাকালো। তার বরের সাথে এই প্রথম তার চোখাচোখি হলো। প্রথমবারের মতো নিজ পুরুষকে নিজের সামনে দেখে বিস্মিত হলো সে। কিন্তু পরক্ষণে একরাশ বেদনা তাকে আঁকড়ে ধরল। দমকা হাওয়া তার মাথার ঘোমটা পড়ে গেল। সুশ্রী মুখখানি শীতল হয়ে উঠল। তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। হইচই থেমে গেল। সকলে নিশ্চুপ নিস্তব্ধ হয়ে রইল। নীরবতায় ছেয়ে গেল চৌধুরী বাড়ি। কাঁদতে কাঁদতে তার চোখ অসম্ভব রকম ফুলে গেছে। বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছে প্রিয়তা। অশ্রুর সাথে মিশে একাকার চোখের কাজল। নিজের মুখ আয়নাতে দেখতে পেয়ে আবারও কেঁদে উঠল। বাবা কোথায় বিয়ে দিল তার? তার বর একটা মাতাল। বিয়ের প্রথম রাতেই মাতলামি করে তার ঘর থেকে বের করে দিয়েছে। সে তো একবার ফিরে দেখলেও না তাকে। সেই মানুষটি এমন করলো কেন? তাহলে প্রিয়তা যা ভেবেছিল তাই কি ঠিক? তার বিশেষ কেউ ছিল? সেই কারণেই তিনি ওভাবে বিয়ের আসর ছেড়ে উঠে গেলেন। এখানে কিভাবে সংসার করবে সে? ক্লান্ত হয়ে বিছানার উপর বসে শুয়ে পড়ল সে। সব কিছু বিরক্ত লাগছে এবার। বিছানা চাদর আঁকড়ে ধরে মুখ লুকিয়ে নিল বালিশে। হাই হুতাশ করে আবারও উঠল। ভীষণ অস্থির লাগছে এবার। কিন্তু কেন? ও হ্যাঁ, এখন তো তার গায়ে জড়ানো বিয়ের শাড়ি। এই শাড়ির ভাড়া যেন তাকে আস্ত গিলে ফেলছে। এখনও খুলেনি এটা। বিছানা ছেড়ে উঠে বিরক্ত হয়ে পুরো শাড়ি খুলে ফেলে বিছানায় ছুঁড়ে ফেলল। এবার একটু শান্তি লাগছে। মনে হচ্ছে গায়ের ভারের সাথে সাথে মনের ভারও দূর হয়েছে। গায়ের গহনাগুলো খুলেও বিছানায় ছুঁড়ে ফেলল। এসব কিছু এখন আর ভালো লাগছে না। অন্য মেয়েরা হলে বিয়ের শাড়িটা কত যত্নে রাখত। প্রিয়তার ইচ্ছে করছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে। মাথার খোপার গোলাপ ফুলগুলো মেঝেতে ছুঁড়ে ফেলল। তাড়াহুড়োর মধ্যে পূরবী রাস্তার ধার থেকে নিয়ে এসেছিল। আমরিশা শখ করে চুলগুলো বেঁধে দিয়েছিল। কার জন্য এসব? ওই অসভ্য লোকটার জন্য, যে লোকটা তাকে ফিরেও দেখল না। অনেক হয়েছে কান্নাকাটি। মনের দুঃখ কমে গিয়েছে। পরপর কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে আবারও আয়নাতে ফিরে তাকালো। না, এবার ঠিক লাগছে। এত বড়লোকের নাতি আর পাঠিয়েছে সস্তার কাজল। একটু কাঁদতেই কাজল সব ধুয়ে জল। কি অদ্ভুত ব্যাটা বাটপার। চিরুনি নিয়ে চুলগুলো আশ্রে নিয়ে আশপাশে তাকাচ্ছে। ব্যাগ খুঁজছে। জামা কাপড় বদলে নিতে হবে। সে কখন থেকে ব্লাউজ আর পেটিকোট পরেই ঘুরছে। ব্যাগ বিছানার পাশেই ছিল। মেঝেতে বসে জামা কাপড় খুঁজছে। আচমকা মনে হলো কেউ দরজার কাছে দাঁড়িয়ে। প্রিয়তার মনে পড়লো দরজা বন্ধ করা হয়নি। ইস, কেউ চলে এলে। যদিও রাত 2টোর দিকে কেউ আসবে বলে মনে হয় না, তবুও মন থেকে সংশয় কাটে না। দরজার কাছে এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। নিভো নিভো আলো জ্বলছে। পুরো বাড়ি নিস্তব্ধ। তবু কারো নিঃশ্বাসের শব্দ কানে আসছে। পর্দার আড়াল ছেড়ে প্রিয়তা বেরিয়ে এলো। কোনো বেশভূষায় এলো সেটাও খেয়াল করলো না। আচমকা তার সামনে এসে দাঁড়ালো সে। ভয়ে প্রিয়তা পিছিয়ে গেল। বড় বড় চোখ মেলে দেখতে থাকলো। এ তো তার বর্মশাই। প্রান্তিক চৌধুরী বড় বড় চোখ করে তাকে দেখছে। ওপর থেকে নিচ অব্দি দেখলো এক নজরে। প্রিয়তার হুঁশ ফিরতে সে ছুটে পর্দার আড়ালে লুকাতে গেল। তাড়াহুড়াই পড়ে যেতে নিলেই এক হাতে পর্দা আঁকড়ে ধরল, অন্য হাতে তার বরকে। পর্দা ছিঁড়ে পড়ে গেল। কিছু বুঝে ওঠার আগে প্রান্তিক তার কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে আনলো। ভয়ে চোখ বন্ধ করে আছে প্রিয়তা। তার মুখের ওপরও পর্দা। প্রান্তিক আলতো করে তার মুখের পর্দা সরিয়ে দিল। ফের চোখ মেলে তাকালো প্রিয়তা। সেই শুভক্ষণ আবার এলো। দুজনের দৃষ্টির মিলন হলো। প্রিয়তা চোখের পলক ফেলে ফেলে দেখছে। জীবনে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া তাকে আলিঙ্গন করলো। হৃৎপিণ্ড তার কাঁপছে বুক কাঁপিয়ে। অপর প্রান্তে দৃষ্টি জোড়া যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। আলোর দেখা কমই মিলছে। আধো আলোয় আধো অন্ধকারে অপলক দৃষ্টিতে প্রান্তিক চৌধুরী দেখছে তাকে। প্রিয়তার হাত কাঁপছে। প্রান্তিক ফিসফিসিয়ে কি যেন বলল। এই লোক চাই কি? আবার এগিয়ে তার কাছে আসছে। দু হাতে তাকে আঁকড়ে ধরল প্রিয়তা। ভাবনায় পড়ে গেল কি করা উচিত তার। ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেবে, কিন্তু পারছে না যে। মনে হচ্ছে তাকে কেউ শক্ত বাঁধনে আগলে রেখেছে। দুজনের মাঝে দূরত্ব কমছে। প্রান্তিকের গরম নিঃশ্বাস এসে পড়ছে তার মুখের ওপর। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল প্রিয়তা। এরই মধ্যে প্রান্তিক তাকে ছেড়ে দিল। বাঁধন হালকা হলো।
প্রান্তিক দু হাত তুলে বলল, সরি সরি বিউটিফুল লেডি, আমি এখন ম্যারিড। প্রান্তিক চৌধুরী এখন থেকে ম্যারিড, তাই এসব। নো নো, সরি সরি। বলেই এলোমেলো পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। প্রিয়তা এখনও নিজের ঘোর থেকে ফিরে আসতে পারছে না। সে স্তব্ধ বিমূঢ় দৃষ্টিতে পেছন ফিরে তাকালো। তার মাতাল বর তাকে কি বলে গেল? দরজা বন্ধের শব্দে কেঁপে উঠল সামান্য। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, মাতাল একটা, এখনও নেশা কাটেনি। তাকেই বলে কিনা প্রান্তিক চৌধুরী এখন ম্যারিড। লোকটা কি পাগল নাকি? নিজের বউকে চেনে না? সকালবেলা দুজন মেয়ে প্রিয়তার ঘরে এলো। পুরো ঘরের হাল দেখে তাদের মাথায় হাত। এত দামি দামি শাড়ি আর গহনা এভাবেই পড়ে আছে বিছানার উপর, মেঝেতে শুকিয়ে যাওয়া ফুল। দরজার পর্দা খুলে পড়ে আছে। মনে হচ্ছে ঘরের উপর যেন তুফান বয়ে গেছে। খাটো মেয়েটা দুবার ঢোক গিলে বলল, বুঝলে কিছু? পাশের জন মাথা নেড়ে শুধালো, আমরা তো এবার গেলাম রে। আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে এরা বর বউ ঝগড়া করে ঘরের সব জিনিসপত্র ভাঙবে আর আমরা সব পরিষ্কার করব। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটা মেঝে থেকে পর্দা উঠিয়ে বলল, ভাবলাম স্যারকে সামলানোর মানুষ এসেছে। ম্যাম নিজেও দেখছি কম না। এরা দুজনে কি সাপ বেজির মতন ঝগড়া করবে রে? মেয়েটা জবাব না দিয়ে ভ্রু নাচালো। মেয়েটা থতমত খেয়ে সামনে তাকালো। প্রিয়তা ভ্রু কুঁচকে শুধালো, তোমরা? জি ম্যাম। হালকা হলদে রঙের শাড়ি প্রিয়তার পরনে। মেয়েরা এখানে কেন এসেছে বুঝতে পারল না। তাদের শুধালো, স্যার কোথায় তোমাদের? রেডি হচ্ছে ম্যাম, অফিসে যাবে। প্রিয়তা বিড়বিড় করলো, আজও অফিসে যাবে? অতপর মিটিমিটি পায়ে হেঁটে হাজির হলো প্রান্তিকের ঘরের কাছে। দরজার সামনে দাঁড়িয়ে উকি মারল। সিরিয়ালে মেয়েগুলো ঢুকছে তার ঘরে। প্রান্তিক চৌধুরী তার সামনেই পেছন করে দাঁড়িয়ে আছে। প্রিয়তার চোখ কপালে উঠে গেল। এ কি কাণ্ড! এই কারণে তবে এই বাড়িতে এতগুলো মেয়ে কাজ করে? একটা মেয়ে দাঁড়িয়ে প্রান্তিকের গলারটাই ঠিক করে দিচ্ছে। স্বাভাবিকভাবে মেয়েটা প্রান্তিকের অনেক কাছে। প্রিয়তা এসব দেখে কপাল কুঁচকে ফেলল। তার বরের এত কাছে অন্য মেয়ে দাঁড়িয়ে। ও মা, সে তো আবার মাথায় চুলগুলো ঠিক করে দিচ্ছে। রাগে দরজার পর্দা খামচে ধরল সে। মেয়েটা তো এখনই চোখ দিয়ে গিলে খাচ্ছে তার বরকে। আরেকজন তার জুতোগুলো পায়ের কাছে নিয়ে রাখলো। আরেকজন দাঁড়িয়ে শুট হাতে। সামনের মেয়েটা সত্যিই পেছনের মেয়েটা এগিয়ে সে প্রান্তিকের শুট পরিয়ে দিল। প্রিয়তা নাক ফুলে এসব দেখে হনহনিয়ে বেরিয়ে গেল। প্রান্তিক পেছন ফিরে তাকালো। পর্দা উঠছে। ফোনটা বেজে উঠল। এবার সামনের মেয়েটাকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। প্রান্তিক চলে যেতে মেয়ে তিনটে মুখ টিপে হাসতে লাগলো। প্রান্তিক চৌধুরী বেশ ব্যস্ত হয়ে নিচে নামছে। রাফিও হাজির। দাদাজান সকালের নাস্তা সাজছেন। প্রান্তিককে দেখে তিনি বেশ অবাক হলেন। আজ কি ও অফিসে যাচ্ছে? গতকালের বিয়ের কথা কি প্রান্তিক চৌধুরী আজ ভুলেই গেল? দাদাজানের দিকে ফিরে বলল, আসছি দাদাজান। তুমি আজও অফিসে যাচ্ছ? হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, রাতে এসে শুনবো। তাড়াতাড়ি এসো, সন্ধ্যায় ছোট্ট একটা অনুষ্ঠান আছে। উদাসীন প্রান্তিক জিজ্ঞেস করলো না কিসের অনুষ্ঠান। মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। দাদাজান বলে উঠল, নাস্তা করবে না? অফিসে গিয়ে করব। কিন্তু আজ তো। পুরোটা শোনার জন্য প্রান্তিক চৌধুরী অপেক্ষা করলো না। হনহন করে বেরিয়ে গেল। প্রিয়তা ট্রেতে করে দুটো চায়ের কাপ হাতে নিয়ে হাজির। প্রান্তিক চলে গেছে দেখে তার মন ভার হলো। টেবিলে তার নাস্তা সাজিয়ে রেখেছিল সে। দাদাজান তার মন ভালো করতে চায়ের কাপ তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, অসাধারণ। রাধাটা জানে না কি মিস করে চলে গেল। প্রিয়তা মুখ টিপে হেসে উঠল। দাদাজান হেসে বললেন, সন্ধ্যায় কিন্তু অনুষ্ঠান আছে, সকলে আসবে চৌধুরী বাড়ির বউকে দেখতে। তোমার মা বাবাও আসবে, তৈরি থেকো কেমন? প্রিয়তা মাথা দুলিয়ে সম্মতি দিল। সারা দিনের কাজের চাপে সন্ধ্যার অনুষ্ঠানের কথা সে প্রায় ভুলেই গেল। তখন প্রায় অনেক দেরি। প্রান্তিক চৌধুরী গাড়িতে বসেই বলল, ক্লাবে চলো। কিন্তু স্যার, বাড়িতে যে অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? ফোন বেজে উঠল। তার বন্ধু আশিকের ফোন। রিসিভ করতেই আলফি বলে উঠল, কিরে শালা, কই তুই? কখন আসবি? শুনলাম বিয়ে করেছিস। এসব কি প্রান্তিক? বিয়ের দাওয়াত তো দূর, তোর বিয়ের খবর তোর এক্সদের থেকে শুনতে হচ্ছে। এটা ঠিক নয় ব্রো। আশিক ফোন কেড়ে নিয়ে বলল, কিরে শালা, কথা বলছিস না কেন? প্রান্তিকের মনে পড়লো গতকালই তার সে বিয়ে করেছে। ছিছি, কথাটা এভাবে ভুলে গেল। বিয়ের কথায় মনে পড়লো বউকে এখনো দেখা হয়নি। তবুও খানিকটা ভাব দেখিয়ে বলল,
দুজন মিলে এত শালা বলে লাভ নেই, বিয়ে কিন্তু আমি একটাই করব। আশিক বলে উঠল, তুই আমার প্রাণের দোস্ত, কিন্তু বিশ্বাস কর, আমার প্রাণ থাকতে আমার বোনের সাথে আমি তোর বিয়ে দেব না। বোনের জীবন নষ্ট হোক কোনো ভাই চায় না। প্রান্তিক রেগে বলল, গাধার বাচ্চা, ফোন রাখ। ফোন কেটে রাফিকে বলল বাড়ি যেতে, বেশ দেরি হয়ে গেছে, বোধহয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দাদাদের বেশ কয়েকটা মিসড কল। প্রিয়তা অনেকক্ষণ অবধি বসেছিল প্রান্তিকের জন্য, ভেবেছিল অনুষ্ঠানে তারা একসাথে যাবে, কিন্তু তার বরের দেখা নেই, ফোন নাম্বার অবধি নেই। নিচ থেকে বারবার তাড়া দিচ্ছে, মেহমান যে সব চলে এসেছে। অতঃপর প্রিয়তা উঠে দাঁড়ালো। মিষ্টি রঙের ভারী একটা শাড়ি তার পরনে, তাতে গোল্ডেন স্টোন বসানো, সেজেছেও বেশ সুন্দর। আজ একাই সেজেছে সে, একদম সাদাসিধে, বেশ স্নিগ্ধ লাগছে তাকে। এবার একাই বেরিয়ে পড়ল সে, মনের সমস্ত ভাত দূরে সরিয়ে একাই বের হতে হলো। ইচ্ছে করেছিল চেঁচিয়ে কাঁদতে, অথচ ঠোঁটের কোণে মিষ্টি হাসি। ছোট অনুষ্ঠান, তবে আয়োজন বিরাট। দোতলা সিঁড়ি বেয়ে একাই নামছে প্রিয়তা, বেশ অস্বস্তি লাগছে তার। কোথায় শূন্যতা পূরণের জন্য হাহাকার করছে। প্রান্তিক চৌধুরী দ্রুত বেগে ভেতরে প্রবেশ করলো। তার দৃষ্টি পড়ল অপরূপ সৌন্দর্যে চাদরে মোড়ানো এক রমণীর দিকে। চোখে সানগ্লাস নামিয়ে হতভম্ব নয়নে দেখছে সে। এই রমণী আবার কে? মুহূর্তের মধ্যে প্রান্তিকের নজর কাড়ার সাথে সাথে হৃদয় হরণ করে নিল সে। রাফিও ছুটে এসে তার পাশে দাঁড়ালো। দৃষ্টি সেই রমণীর ওপর রেখে প্রান্তিক শুধালো, মেয়েটা কে রাফি? রাফি সামনে তাকালো, দুরন্ত চুপ থেকে বলল, ম্যাডাম। ম্যাডাম? কোন ম্যাডাম? রাফি ঘাড় ঘুরিয়ে আবার বলে, ম্যাডাম। প্রান্তিক চৌধুরীও তার সাথে ঘাড় ঘুরিয়ে বলে, ম্যাডাম মানে আমার ম্যাডাম, মানে আমার বউ। রাফি মাথা দুলিয়ে সম্মতি দিল। প্রান্তিক ফের ফিরে তাকালো। দাদাজান তার বউয়ের হাত ধরে ওদিকে নিয়ে যাচ্ছে। প্রান্তিক চৌধুরী আশ্চর্যজনিত, একই সাথে বিব্রত আর মুগ্ধতা প্রকাশ করে বলল, আমার বউ? হো মাই গড, শি লুক লাইক এ অ্যাঞ্জেল। নো নো, অ্যাঞ্জেল না, সে আমার রানী, আমার সাম্রাজ্যের রানী, তাই না? রাফি বেশ বিভ্রান্ত, তবুও মাথা দুলিয়ে সম্মতি দিল। এখন এটাই তার কাজ। প্রান্তিক হাতের স্যুট রাফির হাতে ধরিয়ে দিয়ে শার্টের হাতার বোতাম খুলে ফ্লার্ট করে নিল। ঠোঁট বাঁকিয়ে হেসে এগিয়ে গেল সে। দাদাজান প্রিয়তাকে সামনে এগিয়ে বললেন, মিস্টার সিকদার, আমার মা চলে এসেছে। মিস্টার শিকদার অবাক দৃষ্টিতে প্রিয়তাকে দেখলেন, পাশ ফিরে বলে উঠলেন, তোমার বউ ভারী সুন্দরী প্রান্তিক চৌধুরী, আমি তো দেখে অবাক। প্রান্তিক চৌধুরী একগাল হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আমিও। পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল প্রিয়তা। মুহূর্তেই ফিরে তাকালো সে। পাশে নিজের প্রিয় পুরুষকে দেখতে পেয়ে খুশিতে তার চোখ দুটি চকচক করে উঠল। অপর প্রান্তের মানুষটি দৃঢ় দৃষ্টিতে তাকে দেখছে, স্নিগ্ধ হাসি তার চোখে মুখে, তার দৃষ্টিতে মুগ্ধতা ছেয়ে গেছে। বাড়ির কোণে ছোট করে স্টেজ বসানো হয়েছে। দু প্রান্তের চেয়ারের মাঝে দূরত্ব বেশি নেই, কিন্তু এর চেয়ে অনেক বেশি দূরত্ব তাদের সম্পর্কের মাঝে সৃষ্টি হয়েছে। বিয়ের পর থেকে শুরু করে এখন অবধি ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করলে প্রিয়তার উচিত তার বরকে বিন্দুমাত্র তোয়াক্কা না করা, কিন্তু বরকে এড়িয়ে যেতে সে পারছে না। বিয়ে হুট করে হলেও এই বিয়ে প্রিয়তার আকাঙ্ক্ষা কম ছিল না। সব মেয়েরই থাকে, তার ক্ষেত্রে যেন একটু বেশি প্রভাব পড়েছিল, কারণ এই পর্যন্ত অন্য কোনো পুরুষের মায়ায় সে পড়েনি। সবটুকু জমিয়ে রেখেছিল কেবল একজনের জন্য। এখন তার বরের এমন বুক ভরা ভালোবাসার দরকার না পড়লেও সে ব্যাকুল হয়ে আছে ভালোবাসা দেওয়ার জন্য। সে কি করে বোঝাবে তার জীবনের প্রথম পুরুষ যে তিনি? প্রান্তিক চৌধুরী এখনও নিচে এসে পৌঁছায়নি, উপরে গেছে এখনও 5 মিনিট হয়নি, তবুও প্রিয়তা ব্যাকুল হয়ে উঠল। এতজন লোকের মাঝে থেকেও নিজেকে একা মনে হচ্ছিল তার। মা বাবা এখনও এসে পৌঁছায়নি, আসছে বোধহয়। উচ্ছ্বাস দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে, দৃষ্টি বারবার গিয়ে আটকাচ্ছে সিঁড়ির দিকে। এই বুঝে তিনি নেমে আসেন। স্বামী নিয়ে অনেক মেয়ের অনেক স্বপ্ন থাকে, প্রিয়তারও ছিল, তবে তার স্বপ্নের পুরোপুরি বিপরীত মেরু দিয়ে তৈরি যেন প্রান্তিক চৌধুরী। তার স্বপ্নের পুরুষের সাথে 1% মিল নেই, এই আক্ষেপটুকু পীড়া দিচ্ছে তাকে। অবশেষে তার বরমশাইয়ে দেখা মিলল। বড়লোকের নাতি এবার পাজামা পাঞ্জাবি পরে নিচে নামছে। পাঞ্জাবিটা সেই পছন্দ করে রেখে এসেছিল, না হলে বিয়ের দিনও তো সে শার্ট প্যান্ট পরে হাজির হয়েছিল। আচ্ছা, সে যে তার ঘর গুছিয়ে দিয়েছে, এই ব্যাপারটা কি তিনি টের পেয়েছেন? মনে হয় না। প্রিয়তা চোখের পলক ফেলে বিমূর্ত হয়ে দেখছে তিনি নামছেন। তার কল্পনার সাথে না মিললেও এই মানুষটিকে এখনই সে চোখে হারাতে শুরু করেছে। তার চোখে মুখে একগাল হাসি, হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে। কোনো পুরুষকে কেউ এমনভাবে দেখে নাকি? কি আছে তার? চাপদারি নেই, অথচ প্রিয়তা মন প্রাণ দিয়ে চেয়েছিল তার স্বামীর জন্য চাপদারি থাকে। এদিকে তার ক্লিন শেপ, এলোমেলো এক ঝাঁক মাথার চুল একটু পরপরই 2 হাত দিয়ে ঠিক করবার পরেও অগোছালো হয়ে যাচ্ছে।
ওগুলো যেন অগোছালায় ভালো লাগে। হেসে হেসে কথা বলছে। পাঞ্জাবি হাতা দুটো ফ্লোট করে কোমরে হাত রাখলেন তিনি। প্রিয়তা কপাল কুঁচকে বলল, হ্যান্ডসাম। তিনি ফিরে তাকালেন। এই যা শুনে ফেললো নাকি? দ্রুত চোখ নামিয়ে ফেলল প্রিয়তা। তার পুরো শরীর শিউরে উঠল। এই গরমের ভেতরেও তাকে যেন ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিচ্ছে। প্রিয়তা দম বন্ধ করে নিল। তিনি এদিকেই আসছেন। প্রিয়তা আভাস পাচ্ছে। প্রান্তিক চৌধুরী ফট করে এসে চেয়ারে বসে পড়ল। প্রিয়তা আরো গুটিয়ে নিল নিজেকে। প্রান্তিক চট করে বলে উঠল, তোমার নাম কি? প্রিয়তা চমকে তাকালো। তার বড়মশাই কি জিজ্ঞেস করলো তাকে? শুনতে পেল না যে। কিন্তু প্রান্তিক সেসব খেয়াল করলো না, বরং মুগ্ধ কণ্ঠে বলে উঠল, থাক, বাদ দাও। তুমি আমার বউ মিসেস চৌধুরী। আমি তোমায় বউ বলেই ডাকবো। এই নামটাই তোমাকে মানায়। প্রিয়তার ঠোঁট কামড়ে মুখ ফিরিয়ে নিল। এতক্ষণ যে শীতল বাতাস আর মৃদু গুঞ্জন তাকে আচ্ছাদন করে রেখেছিল, তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। তার ভীষণ গরম লাগছে এবার। মনে হচ্ছে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। এই লোকটাকে এখন তার বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। একরাশ মুগ্ধতা ইতিমধ্যেই বিরক্তিতে পরিণত হয়েছে। প্রান্তিক চৌধুরী থেমে নেই। আবারও শুধালো, কি হলো? কথা বলছো না কেন? তুমি জানো না তোমার কণ্ঠ শোনার জন্য আমি কি রকম ব্যাকুল হয়ে আছি? কি হলো? এই বউ, তুমি কি কথা বলতে পারো না? বউ নাকি? প্রিয়তা বিস্ফোরণ দৃষ্টিতে ফিরে চাইল। প্রান্তিক চৌধুরী চুপসে গেল। বেফাস কথা বলে ফেলেছে। মুহূর্তেই ফিক করে হেসে দিয়ে বলল, রেগে থাকো বউ। রাগলে তোমায় আরও মিষ্টি লাগে। একদম লাল টুকটুকে বউ। প্রিয়তা মুখ ফিরিয়ে নিল। মশকরা হচ্ছে নাকি তার সাথে? এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দাদাজান কেন তাকে গাধা বলে ডাকে। প্রান্তিক এবার তাকে খোঁচা মারল। প্রিয়তা চমকে উঠল। প্রান্তিক চৌধুরী বলে উঠল, পুতুলের মতো বসে আছো কেন? কথা বলো। তুমি কিন্তু সত্যি পুতুলের মতো দেখতে, পুতুল বউ। মৃদু হেসে চোখ টিপ দিল সে। প্রিয়তার বিন্দুমাত্র হাসি পাচ্ছে না। সে অস্পষ্ট স্বরে বলে উঠল, মা। প্রান্তিক চমকে উঠে দাঁড়ালো। থতমত খেয়ে বলল, আমি তোমার মা না। কি আবল তাবল বলো? প্রিয়তা চোখ গরম করে সামনে তাকালো। প্রান্তিক চৌধুরী ফিরে তাকালো। ও, তোমার মা বাবা এসেছে? প্রিয়তা উঠে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, হ্যাঁ, তারা এসেছে। অতঃপর এগিয়ে গেল। তার পেছন পেছন প্রান্তিক চৌধুরী বলল, তুমি কি দারুণ কথা বলো বউ। বউ ডাক শুনে প্রিয়তা কপাল কুঁচকে ফেলল। তার বিরক্ত লাগছে। প্রান্তিক চৌধুরী এগিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করলো। সিদ্দিকুর রহমান এসেছেন হুইল চেয়ারে বসে। মনসুরা বেগম পাশে দাঁড়িয়ে। জামাইকে দেখে দুজন ভীষণ খুশি। পাশে 3 শালিকা, আমরিশা, আরফিন আর পূর্বী হেসে উঠল। পূর্বী হেসে শুধালো, ভালো আছেন ভাইয়া? এদের কাউকে না চিনলেও প্রান্তিক গাছে ঢিল ছোড়ার মতোই আন্দাজ করে নিল এরা 3 জনে তার শালিকা সাহেবা। হেসে বলল, অনেক ভালো আছি। আপনাদের দেখার পর তা আরও বেড়ে গেল। আমরিশা বলে উঠল, এসব কিন্তু ঠিক নয় ভাইয়া। কাল শুধু মুখে বউকে নিয়ে চলে গেলেন, আমরা কিন্তু কিছু পেলাম না। পাওনা থাক, তবে পরিশোধ করে দিব। আরফিন বলল, দিতে কিন্তু হবেই। জো হুকুম শালিকা সাহেবা। মা একটু ধমকে সুরে তাদের থামতে বললেন, চুপ করো। বেচারা কাল কি হুম্বি তুম্বি করে বের হলো। বাবা, তোমার বন্ধু এখন কেমন আছে? প্রিয়তা এসে পাশে দাঁড়ালো। এবার চোখ বাঁকিয়ে ফিরে তাকালো। প্রান্তিক জবাব দিল, ভালো আন্টি, এখন ভালো আছে। বলেই প্রিয়তার মুখখানি দেখে চুপসে গেল। তার বউ চোখের ইশারায় রীতিমতো তাকে যেন ধমকাচ্ছে। 3 বোন টের পেয়েছে। আচমকা হেসে উঠল। মিষ্টির উপর যেন সারাক্ষণ মাছি ভনভন করে। প্রান্তিক চৌধুরী তেমনি এখন প্রিয়তার পেছন পেছন ঘুরছে। বাড়ির সাজানো ফুলগুলো থেকে একটা ফুল ছিঁড়ে এগিয়ে দিল প্রিয়তার কাছে। প্রিয়তা পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে চলে গেল। প্রান্তিক বিভ্রান্ত হলো। তার বেশ অনেকক্ষণ ধরে মনে হচ্ছে বউ তার রেগে আছে। কিন্তু রেগে থাকার কারণ কি? কারণ আছে হাজারটা। দুঃখের বিষয় প্রান্তিক চৌধুরী কোনোটাই মনে নেই। আফসোস, ব্যাটের বা নাকারে চুবানি খাবে। মনের একরাশ আশা তার বউ এখন তার ঘরে যাবে। এরপর যেভাবে হোক বউয়ের রাগ সে ভাঙাবে। কাল ক্লাবে যাওয়া একদম উচিত হয়নি। এক গাদা মদ গিলে নিশ্চিত বউকে বেফাস কিছু বলে দিয়েছে। না, বউয়ের রাগ ভাঙাতে হবে। বউয়ের পেছন পেছন যেতে যেতে থেমে গেল। বউ ঘরের সামনে দাঁড়িয়ে প্রান্তিক চৌধুরী হাত দেখিয়ে বলল, বউ, এটা আমাদের ঘর না, ওইটা। ধপ করে দরজা বন্ধের শব্দে বাকি কথা সে গিলে ফেলল। মারাত্মক ব্যাপার। কাজের লোকগুলো সব বকে দিচ্ছে। রাফি তার থেকে 2 পা পিছিয়ে দাঁড়াল। তার বেশ মনে হচ্ছে গতকাল স্যার এমন কিছুই করেছিল। হয়েছে, স্যারের তো নতুন বিয়ে।
সে কি জানবে আর বউয়ের রাগ? প্রান্তিক চৌধুরী ঘন ঘন শ্বাস ফেলল। ঠোঁট দুটো কিছুক্ষণ কামড়ে রেখে রাফিকে ডাকলো। রাফি পেছন থেকে মৃদু স্বরে বলল, জি স্যার। আমার বউ এত রেগে কেন আছে বলো তো? স্যার, আজ যা ঘটেছে গতকালও তা ঘটেছিল। মাসুম বাচ্চার মতো প্রান্তিক শুধালো। আমি করেছিলাম? রাফি চোখ বন্ধ করে মাথা নাড়ল। সেরেছে। প্রান্তিক চৌধুরী বাসর করার স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু না, এভাবে চুপসে গেলে হবে না। রাফির দিকে ফিরে ভ্রু নাচালো। এর অর্থ এখন কি করব? রাফি এদিক সেদিকে তাকিয়ে আশ্বাস দিল, যুদ্ধের দ্বিতীয় ধাপ। সার্ভেন্টরা সব পেছন থেকে উকি দিয়ে দেখছে। বিনোদন নেবার লোকের কমতি নেই। প্রান্তিক চৌধুরী চুলগুলো ঝেড়ে হাতে এক তোড়া গোলাপ নিয়ে আবারও হাজির। দুবার দরজায় টোকা দিল। কোনো সারা শব্দ না পেয়ে বউ বলে ডাকলো। ধপ করে দরজা খোলার শব্দে এক ধাপ পিছিয়ে গেল। প্রিয়তা শক্ত গলায় শুধালো, কি? শক্ত তার চোখ মুখ। প্রান্তিক চৌধুরী হাসার চেষ্টা করলো, দাঁত কেলিয়ে হেসে গোলাপ বাড়িয়ে দিল। বলল, সরি বউ, কাল রাতে একটু বেশি হয়ে গেছিল, কিন্তু আমি কথা দিচ্ছি আর কখনো। মুখের উপর ধপাস করে দরজা বন্ধ করে দিল প্রিয়তা। প্রান্তিক চৌধুরী চোখ বন্ধ করে নিল। বাপরে, এত রাগ! রাফি চোখ বন্ধ করে আশ্বাস দিল, আজকের মতো এই স্যার, আর কোনো লাভ নেই। প্রান্তিক চৌধুরীর চোখে মুখে হতাশা। তীব্র বেদনায় চোখ দুটো ছটফট করছে। বেটা বলে কি, এত সুন্দরী বউ থাকতে আজ সে একা ঘুমাবে? কাফি নাহি। মেয়েগুলো মুখ টিপে হাসছে, তবু হাসির শব্দ শোনা গেল। তটস্থ সকলে। দাদাজান হাসতে হাসতে প্রান্তিকের কাছে এসে দাঁড়ালেন। দাদা যান, ভেবেছিলাম তোর ক্লাস আমি নেব, কিন্তু মনে হচ্ছে ক্লাস নেবার মানুষ এসে গেছে। তুমি একটু বোঝাও। দাদাজান গলা ফাটিয়ে হাসলেন। তোর মতো গাধার সাথে এটাই হওয়া উচিত। প্রান্তিক রেগে চেঁচিয়ে বলল, দোষ আমার নাকি? তুমি আগে কেন বললে না আমায়? আমি কি বলবো? বিয়ের আসর থেকে আমিই বলেছিলাম চলে যেতে। প্রান্তিক চৌধুরী নাক ফুলিয়ে বাঁকা চাহনিতে ফিরে তাকালো। বলল, এমন হতে থাকলে তুমি কখনো নাতির ঘরের পুঁতি দেখতে পারবে না, বুঝলে দাদা? এক নাতি যা খেল দেখালো, পুতি কি দেখাবে বুঝে গেছে। তার মানে তুমি আমার হেল্প করবে না? নিজের বউ নিজে সামলাও। আজ দাদি থাকলে দেখতে আমিও তোমার হেল্প করতাম। এসবের দরকার পড়তো না প্রান্তিক। তোমার দাদা যান একাই 100, বুঝলে? অতপর লাঠির ঠক ঠক শব্দ ফেলে তিনি চলে গেলেন। প্রান্তিক মুখ ভেঙচি কেটে সামনে তাকালো। তার রাগ হচ্ছে। চোখ মুখ শক্ত করে আবারও দরজা ধাক্কালো সে। দরজা খোলার শব্দে তার তেজ মিয়ে গেল। প্রিয়তা তার চোখের দিকে তাকিয়ে আছে। প্রান্তিক চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, বউ, কি হয়েছে? বলছিলাম যে রেগে আছো। আমতা আমতা করে প্রান্তিক জবাব দিল, না, বলুন। প্রান্তিক একগাল হেসে বলল, তাহলে আমার ঘরে চলো। না। কেন? বর বউ তো একসাথে থাকে, জানো না? তুমি না আমার বউ, চলো। কালকেও তার ঘর থেকে আমায় বের করে দিয়েছিল। আমি আর তার ঘরে যাব না। প্রান্তিকের চোখ মুখ শুকিয়ে গেল। অপরাধীর স্বরে বলতে লাগলো, দেখো, আমার কোনো দোষ নেই, সব রাফির দোষ। ও আমায় আটকালো না, না হলে তো। রাফি? রাফি? রাফি কোথায়? রাফি? প্রান্তিক চৌধুরী পেছন ফিরে তাকালো। রাফি নেই। মেয়েটা সুযোগ বুঝে পালিয়ে গেল। এর চাকরি যদি না খেয়েছে, সামনে ফিরতেই আবারও দরজা বন্ধ করতে যাচ্ছে প্রিয়তা। কিন্তু না, এইবার পারল না। আচমকা প্রান্তিক চৌধুরী ঘরে ঢুকে গেল। শুধু তাই না, সুযোগ পেয়ে তার কোমর ধরে আলতো করে টেনে কাছে নিল। নরম হাতের ওপর চুমু খেয়ে বলতে লাগলো, প্রান্তিক চৌধুরী ম্যারিড, অথচ এখন অবধি বউকে চুমু খেতে পারবে না? এটা হতে পারে? তুমি আমায় বলো, তোমার আমার বাসর তো আজই হবে। প্রিয়তা বিস্মিত। একের পর এক কি ঘটে গেল তার ধারণার বাইরে। কিন্তু দমবার পাত্র সেও না। প্রান্তিক শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার চোখের চাহনি বলছে, তুমি হেরে গেছো বউ। কিন্তু পৃথিবীর এই চরম সত্য সে জানে না। বউরা কখনো হারে না। রাগে তার লাল টুকটুকে বউ আরও টুকটুকে হচ্ছে। পেছনে যেতে যেতে দুজনে এসে ঠেকলো ড্রেসিং টেবিলের দিকে। প্রিয়তা ঠিক বুঝতে পারছে প্রান্তিক চৌধুরী এখন তাকে কোলে তুলবে, এছাড়া কোনো উপায়। প্রান্তিক চৌধুরী বাসর করার সাজছে মিটাচ্ছে। বাঁধন আলগা হতেই পেছন থেকে চিরুনি দিয়ে মারতে লাগলো সে। প্রান্তিক চৌধুরী হকচকিয়ে উঠল। চিরুনির মার এত বেশি আগে জানা ছিল না। ধাক্কা মেরে ঠেলে ঠুলে তাকে ঘর থেকে বের করে ছাড়লো প্রিয়তা। প্রান্তিক চৌধুরীও বুঝে গেছে তার টুকটুকে বউকে এত সহজে বশ করা যাবে না। ধপ করে আবারও মুখের ওপর দরজা আটকে দিল। প্রান্তিক চৌধুরী এখনো হতভম্ব। অস্পষ্ট স্বরে বলল, কি ডাকাত বউ রে বাবা।
প্রান্তিক চৌধুরী হতাশায় চোখ বন্ধ করে নিল। শেষ, আজ আর তার বাসর হবে না। মনের দুঃখে বেচারা দরজায় মাথা ঠোকালো। এতেও বিশেষ কোনো লাভ হলো না। ম্যারিড প্রান্তিক চৌধুরী এখনও অবধি বাসর করতে পারল না। বিবাহিত হবার পরেও গতরাতে একা ঘুমানোর ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারছে না প্রান্তিক চৌধুরী। তবু ভালো ঘুম হলো তার। একবার ঘুমালে ভালো না হয়ে যায় কোথায়। চোখ মেলে বিছানার পাশে তাকালো। খালি জায়গাটা বড় খা খা করছে। অ্যালার্ম ঘড়ি সেই কখন থেকে ভীষণ জ্বালাতন করছে তাকে। উঠে বসলো সে, বিড়বিড় করে বলল, এখনও শুয়ে আছি কেন? আমার উচিত এখন গিয়ে বউকে জ্বালানো। বউ কই আমার? বিছানা ছেড়ে নেমে বউ বলে চেঁচিয়ে উঠল সে। পুরো চৌধুরী বাড়ি জেনে গেল প্রান্তিক চৌধুরী ঘুম থেকে উঠে গেছে। হম্বিতম্বি করে ঘরের সামনে এসে দেখলো দরজা খোলা। বউ বলে চেঁচিয়ে ঘরে ঢুকলো সে। আবার বেরিয়ে বলল, বউ তো ঘরে নেই। এবার বউ বলে ডাকতে ডাকতে নিচে নেমে এলো। সকলে হা হয়ে দেখছে প্রান্তিককে। রান্নাঘর থেকে প্রিয়তা অবধি শুনতে পেল তার ডাক। তার বড়মশাইয়ের ঘুম তবে ভেঙেছে। প্রান্তিক চৌধুরী রান্নাঘরে প্রবেশ করলো। তার বউ টিয়া রঙের শাড়ি পরে ময়দা মাখছে। প্রান্তিক চৌধুরী তাকে দেখতে দেওয়ালের সাথে ঠেসে দাঁড়িয়ে বলল, হাই হাই, বউ দেখি আজ আমার টিয়া পাখি হয়ে গেছে। প্রিয়তা চমকে পেছনে তাকালো। রান্নাঘরে কেবল সেই তো নেই, আরও অনেকেই। প্রান্তিক চৌধুরী ইশারা দিতে সকলে বেরিয়ে গেল। প্রিয়তা বিস্মিত, তবে বেশিক্ষণ রইল না। প্রান্তিক চৌধুরী তার কাছে এসে বলল, কি করছো বউ? দেখতেই তো পারছেন। বউ, কাল তোমাকে ডাকাত মনে হয়েছিল, আজ টিয়া পাখি মনে হচ্ছে। এখন একটা খাঁচা কিনে এনে টিয়া পাখিকে পোষ মানাই তবে। এত সহজ? প্রান্তিক চৌধুরী এবার তার কাজ ঘেঁষে দাঁড়ালো। তার ঘুম ঘুম মুখ, এলোমেলো চোখ। দেখেই মনে হচ্ছে ঘুম থেকে উঠে সোজা এখানে চলে এসেছে। আর চোখে ফিরে বলল, বউ, তুমি আমার মনের খাঁচায় এসে তো দেখো, নিজেই ফিরতে চাইবে না। প্রিয়তা মুচকি হাসলো, বলে উঠল, সবার মতো মনে করবেন না। আপনার মনের খাঁচায় সবাই ধরা দিলেও আমি দিচ্ছি না। প্রান্তিকের চোখ মুখ কালো হয়ে গেল। শুকনো গলায় বলল, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। হ্যাঁ, আপনি তো তেমন মানুষই না। মেয়েদের সাথে তো কথাই বলেন, শুধু তাদের দেখলে জড়িয়ে ধরে চুমু খেতে চান। সবাই না, শুধু আমার বউকে। বলে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে গেল। প্রিয়তা ধমকে সুরে বলল, একদম না। প্রান্তিক হালকা কেসে বলল, তুমি আমায় ভুল বুঝছো। তাই নাকি? তো বিয়ের দিন আপনার কোন বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল? সত্যি বন্ধু তো? তুমি আমায় সন্দেহ করছো বউ? ও সত্যি আমার বন্ধু। আচ্ছা, একদিন দেখিয়েন তাকে। দেখাবো। মেয়ে বন্ধু না হলেই হলো। প্রান্তিক হালকা কেসে বলল, না না, ছেলে বন্ধুই, আমার কোনো মেয়ে বন্ধু নেই। প্রিয়তা ভ্রুকুচকে তাকালো। প্রান্তিক চোখের ইশারায় তাকে আশ্বাস দিচ্ছে। প্রিয়তা বোধহয় বিশ্বাস করলো না। মুখ ভেঙচি কেটে আবারও কাজে মনোযোগ দিল। প্রান্তিক চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বউকে দেখছে খুব মনোযোগ দিয়ে। না, দাদাজানের বয়স হলেও চোখের তেজ ভালো। খাঁটি সোনা এনেছে তার জন্য, পিওর গোল্ড। দৃষ্টি গেল তার নন্দিত কোমরের দিকে। শাড়ির ফাঁক দিয়ে ফর্সা কোমরের একাংশ দেখা যাচ্ছে। প্রান্তিক ঠোঁট কামড়ে ধরল। বাঁকা চাহনিতে চোখ ফিরালো এদিকে। বউ তার নরম হাতে ময়দা মাখছে। প্রিয়তা বরকে দেখছে আর চোখে। এই লোকের এমন নীরবতা তাকে ভয় দেখাচ্ছে। প্রান্তিক চৌধুরী নরম গলায় বলে উঠল, এত নরম হাতে ময়দা মাখে নেই। প্রিয়তা হেসে শুধায়, চর খেয়েছেন কখনো? প্রান্তিক মলিন মুখে বলে উঠল, এত তেরা তেরা কথা কেন বলো বউ? তবে বউ, তুমি কিন্তু ময়দা ভালোই মেখেছো, একদম সফট সফট, ঠিক তোমার। মাথা ঘুরিয়ে তার কোমরের দিকে ফেলল। প্রিয়তা হতভম্ব সামনের গ্লাসের পানি ছুঁড়ে মারল প্রান্তিকের দিকে। প্রান্তিক ঘাবড়ে উঠল, হকচকিয়ে ফিরে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা তার মুখের উপর বলল, ছি, অসভ্য। শাড়ির আঁচল ছেড়ে চলে গেল ওদিকে। প্রান্তিক চৌধুরী মুখের পানি ছেড়ে আবারও পিছু নিল বউয়ের। প্রিয়তা তখন গরম কড়াইয়ে ডিম ভাজছে। প্রান্তিক চৌধুরী পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, হাতের আঙুল তুলে বলল, কাজটা তুমি ঠিক করলে না বউ। প্রিয়তা গরম খুন্তি তৎক্ষণাৎ তার হাতে লাগিয়ে দিল। প্রান্তিক চৌধুরী লাফিয়ে উঠল, চোখ মুখ গরম করে তাকালো এদিকে। প্রিয়তা খুন্তি হাতে শাসালো, একদম আমার সাথে চেঁচিয়ে কথা বললে এই খুন্তি একদম মুখে লাগিয়ে এই যে ঠোঁটের কাছে। প্রান্তিক চৌধুরী হাত দিয়ে ঠোঁট চেপে বলল, তোমার এত সুন্দর ঠোঁট থাকতে ওসব কেউ ঠোঁটে লাগায় নাকি? প্রিয়তা চোখ গরম করে বলল, কি বললেন? লাগিয়ে দিব? প্রান্তিক ঠোঁট কামড়ে বলল, কি তোমার ঠোঁট? প্রিয়তা নাক ফুলিয়ে খুন্তি দেখিয়ে বলল, না, এটা খুব শখ দেখছি আপনার, দে একটু লাগিয়ে। প্রান্তিক চৌধুরী 2 পা পিছিয়ে বলল, না না, চলে যাচ্ছি আমি। বের হন এক্ষুনি।
টিয়া পাখি বললে কি হবে? বউ আমার এখনো ডাকাতি আছে। কি বললেন? কিছু না। ছুটে পালালো প্রান্তিক চৌধুরী, এক মনে বলতে লাগলো, বাপরে, সত্যি সত্যি বউ আমার একটা ডাকাত। প্রিয়তা রান্নাঘর ছেড়ে এসে দাঁড়ালো বসার ঘরে। দোতলায় দেখলো মেয়েগুলো আজও লাইন ধরে তার বরের ঘরে যাচ্ছে। প্রিয়তা এখান থেকে দৃঢ় গলায় বলল, থামো। থেমে গেল সকলেই। মুখ ফিরে এদিক তাকালো। কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটুকু ছেড়ে দিল। খোপা বাঁধা চুলগুলো আপনা আপনি ছেড়ে দিল। সিঁড়ি বেয়ে উঠছে প্রিয়তা। বাঁকা চাহনিতে মেয়েগুলোকে দেখলো। এক একজনের হাতে শার্ট, স্যুট, টাই। এদের কাজ হচ্ছে এগুলো ইস্ত্রি করে স্যারের কাছে নিয়ে যাওয়া। তবে নিয়ে যাওয়ায় বরাদ্দ নাই। গতকালই প্রিয়তা বাকিটা জেনে গেছে। দৃঢ় স্বরে বলল, এগুলো স্যারের ঘরে রেখে চলে আসবে। সামনের মেয়েটা শুধালো, জি ম্যাম। বললাম এগুলো রেখে চলে আসবে। কিন্তু স্যারের তো হেল্পের দরকার হয়। প্রিয়তা মুচকে এসে বলল, সেজন্য তো আমি চলে এসেছি। ও কাজ এখন তোমাদের না, যা বলেছি তাই করো। আর স্যারের এত হেল্প করার ইচ্ছে থাকলে নিচে রান্নাঘরে চলে যাও, দেখবে ফ্রিজের পেছনে খুব ময়লা জমে আছে, ওটা পরিষ্কার করো। আর বাকিদের কাজটা আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে? যাও যাও। প্রিয়তার কথা শুনে মেয়েগুলোর মুখে আধার নেমে এলো। কিন্তু এবার মুখের উপর কিছু বললে যে চাকরি থাকবে না, এটা এখন বুঝে গেছে। ম্যাম স্যারের সাথে যা করছে, এরপর মেয়েগুলো আর কথা বাড়াল না। প্রান্তিক চৌধুরী বসে আছে চেয়ারের ওপর। একটু আগে গোসল সেরে বেরিয়েছে। পাশে একটা মেয়ে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকিয়ে দিচ্ছে। প্রান্তিকের হাতে ফোন। সে ফোনে মগ্ন, অথচ মাথায় ঘুরপাক খাচ্ছে নতুন বইয়ের কথা। কিভাবে বউকে বসে আনা যায়, তাকে রেখে অফিসে যেতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না তার। দেখলো মেয়েগুলো একের পর এক ঢুকেছে। বিছানার ওপর তার শার্ট আর স্যুট রেখে বেরিয়ে গেল তারা। ভ্রু কুঁচকে ফেললো সে। দরজায় নজর পড়তেই দেখলো তার বউ দাঁড়িয়ে। প্রান্তিক চমকে উঠল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। টিয়া রঙের শাড়িতে তার বউকে টিয়া পাখির মতোই লাগছে। প্রান্তিক উঠে দাঁড়ালো, মৃদু হেসে বলল, তুমি এখানে? প্রিয়তা পেছনের মেয়েটাকে আর চোখে দেখলো। মেয়েটি বেরিয়ে গেল। প্রিয়তা এসে দাঁড়ালো বরের সামনে, বলল, নিন, তৈরি হয়ে নিন। কেন? তুমি তৈরি করে দিবে না? আপনি বাচ্চা না, স্যুট রাখা আছে, পরে নিন। প্রান্তিক চৌধুরী দুই হাত পকেটে গুজে তার বইয়ের দিকে ঝুঁকে গেল। ফিসফিসিয়ে বলল, না, তুমি পরিয়ে দিবে, না হলে আমি ওদের ডেকে নিচ্ছি। প্রিয়তা চোখ ঘুরিয়ে তাকালো। প্রান্তিক তাকিয়ে আছে চোখ মেলিয়ে। চোখে চোখে বিরাট যুদ্ধ। প্রান্তিক চৌধুরী ঠিক বুঝেছে তার বউ তাকে কাছে আসতে না দিলেও অন্য মেয়ের সাথে তাকে সহ্য করতে পারছে না এক দণ্ড। ভালোবাসা তো আলবাত আছে। তার বউ তাকে ভালোবাসে, আছে শুধু অভিমান করে। এই অভিমান তাকে ভাঙাতে হবে। প্রিয়তা গম্ভীর মুখে বিছানার কাছে গেল, স্যুট তুলে নিল। প্রান্তিক বলে উঠল, না না, ওই শার্ট নাও, এটা পরবো না। প্রিয়তা সাদা রঙের শার্ট হাতে নিয়ে এগিয়ে আসে। দেখলো প্রান্তিক খাড়ার মতো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছেন কেন? খুলে দাও এটা। আমি? কেন? আপনি খুলতে পারেন না? না পারলে বলো, আমি ওদের ডাকছি। কেন, আপনার কি হাত ব্যথা করে? প্রান্তিক প্রিয়তার হাতখানি ধরে বুকের বাঁ পাশে রেখে বলল, না, এখানে ব্যথা করে। হাত সরিয়ে নিল প্রিয়তা। প্রান্তিক চৌধুরী হেসে উঠল। পরনে তার কালো রঙের শার্টের বোতাম খুলছে প্রিয়তা। প্রান্তিক চৌধুরীর তীক্ষ্ণ নজর তার উপর। প্রিয়তা একটু বাদে বাদে চোখ তুলে তাকে দেখছে। মিনমিন করে হাসছে প্রান্তিক। ওদিকে দরজার আড়ালে মেয়েগুলো এই দৃশ্য দেখে জিভ কামড়ে বিদায় নিল। প্রান্তিক অপেক্ষা করছে। শার্টের বোতাম খোলা হলে প্রান্তিক চৌধুরী শার্ট খুলে বিছানায় চড়ে মারল। প্রিয়তা আর চোখে দেখছে তার বলিষ্ঠ দেহখান। গলার কাছে রগগুলো ফুলে উঠেছে একটু বাদে বাদে। এই সুঠাম দেহ এড়িয়ে যেতে পারছে না সে। তবুও মনস্থির করে নিল যে একটু পিছিয়ে যাবে, অমনি সুযোগ বুঝে প্রান্তিক চৌধুরী তাকে জাপটে ধরল। পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়ালো প্রিয়তা। তার হাতের মুঠোই প্রান্তিকের সাদা শার্ট। পেছন থেকে সে জড়িয়ে শক্ত করে ধরল। তার উষ্ণ আদরে ছোঁয়া পড়ছে প্রিয়তার ঘাড়ের কাছে। পুরো দেহ শিরশির করে উঠল। কানের কাছে প্রান্তিক চৌধুরী ফিসফিসিয়ে বলে উঠল, বউ। কেঁপে উঠল প্রিয়তা। চোখ বন্ধ করে নিল দ্রুত। প্রান্তিক চৌধুরী বলতে শুরু করলো, ইউ নো, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড। তোমায় দেখার পর থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথার মধ্যে ঘূর্ণিঝড়ের মতো তুমি ঘুরপাক খাচ্ছ, বউ বউ করে চেঁচিয়ে বেড়াচ্ছে। আন্ডারস্ট্যান্ড সুইটহার্ট? প্রিয়তা সামলে উঠল। ধমকের সুরে বলল, ছাড়ুন আমায়। প্রান্তিক চৌধুরী আরো শক্তপোক্ত করে জড়িয়ে ধরল তাকে। হেসে বলল, ধরে তো নেই, নাও পারলে ছেড়ে যাও। প্রিয়তা এদিকে ফিরল। মুখোমুখি দুজন। তার হাত দুটো উদাম বুকের উপর। এবার অস্বস্তি হচ্ছে খুব।
পর্দা ভেদ করে ঠান্ডা বাতাস ঢুকলো ঘরের মধ্যে। প্রান্তিক বলে উঠল, বাসর করার জন্য পারফেক্ট ওয়েদার, কি বলো? চোখ টিপ মারলো সে। প্রিয়তা হেসে ফেলল। কামড় খেয়েছেন কখনো? কামড়াকামড়ি করবে এখন? প্রিয়তা হেসে তার গলার কাছে কামড়ে বসালো। প্রান্তিক ঠোঁট কামড়ে সহ্য করে নিল, অথচ প্রিয়তাকে ছাড়ল না। প্রিয়তা তার মুখের দিকে তাকিয়ে নিভিয়ে গেল। প্রান্তিক চৌধুরী হেসে বলল, এবার আমি একটা খাই। প্রিয়তা অস্পষ্ট স্বরে বলল, না। প্রান্তিক চৌধুরী এগিয়ে আসছে। প্রিয়তা জোরে বলে উঠল, দাদাজান ডাকছে। কি? বাদন আলগা হতে প্রিয়তা ছুটে পালালো, নাকি প্রান্তিক চৌধুরী পালাতে দিল? সে বেরিয়ে যেতেই প্রান্তিক ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। গড়ির কাটা 7 ছুঁই ছুঁই। প্রান্তিক চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, না, এবার আমায় বাড়িতে যেতে হবে। বউ আমার অপেক্ষা করছে। আলফি বিয়ারের বোতলে চুমুক দিয়ে বলে উঠল, কি বললি? আশিক শুনলি তো, নাকি আমি ভুল শুনলাম? আশিক কয়টা বাজে দেখতো? 7:01। মান্নাত এসে প্রান্তিকের ঘাড়ে হাত রেখে বলে উঠল, আমার বন্ধুর দেখছি সুবুদ্ধি হলো। কি রে, রাত 3-4 আগে যে ছেলে বাড়ি ফিরে চাইছে, বাবা বউ কি জাদু করলো সোনা? আশিক ফিক করে হেসে উঠল। প্রান্তিক মান্নাতের হাত সরিয়ে বলল, আগে বিয়ে করো, তাহলে বুঝবে বিয়ের মধু কি জিনিস। আশিক সোফার উপর হেলান দিয়ে বসে বলল, মধু, হ্যাঁ, তোর বিয়ের কথা তোর এক্স মধু ওরফে মধুরিমা থেকে জেনেছি। ভাবা যায় বেস্ট ফ্রেন্ডের বিয়ের খবর তার এক্স থেকে জানছি। এর আগে মাতাল হয়ে মরে গেলাম না কেন? আলফি বলে উঠল, আর আমায় জানালো ইরিনা। কি কেস ভাবতে পারছিস? ইরিনার কথা শুনে মনে হচ্ছিল বেচারি কান্না করছে। বললাম ক্লাবে আসো দেখা করে। প্রান্তিক তাকে একটা লাথি মেরে বলল, শালা কম যাও না, যেই সুযোগ পেলি অমনি। আলফি ধপ করে মেঝেতে পড়ে গেল, হামাগুড়ি দিয়ে হাসতে লাগলো। তুই মান্নাতকে জিজ্ঞাসা কর, ওকে জানাল বেচারার ক্রাশ দুঃখ বুঝতে পারছে। প্রান্তিক মান্নাতের দিকে ফিরল, গাল টেনে বলল, সত্যি সোনা? ফাজলামি করিস না, ঈশিতার সাথে কাজটা তুই ঠিক করিসনি। বেচারি কি দুঃখ পেয়েছে জানিস? আশিক আরেক দফা হেসে বলল, ওরা প্রান্তিকের এক্স, এর আবার দুঃখ কেন পায় এটা বুঝি না। তোর এক্স এত লয়াল প্রান্তিক? প্রান্তিক এসবে পাত্তা দিল না। মান্নাতকে বলল, ঈশিতার পিছনে ঘুরিস না মান্নাত, আমার এক্সকে ভাবি ডাকতে খুব কষ্ট হবে আমার। শালা, ভেবেছিলাম বিয়ের আগে তোর বউয়ের সাথে একদিনের জন্য হলেও ফ্ল্যাটিং করব, তাহলে আমার মনে স্বাদ মিটত। প্রান্তিকের মুখ নিমেষেই পাংশবর্ণ ধারণ করলো, দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদা, জবাই করব তোকে। মান্নাত জিভ কেটে বলল, সিসি, তওবা তওবা, এখন তো আমার ভাবি, এখন এসব এখন ভাবছি না। প্রান্তিক থমথমে গলায় বলল, আগেও ভাবা উচিত হয়নি। ব্যাপারটা অন্যদিকে গড়াচ্ছে ভেবে আলফি মাঝে এসে বলল, থাম থাম, ও মজা করে বলেছে। ভাবি নিয়ে কোনো মজা না, আমি তোদের আগেও বলছি। মান্নাত এগিয়ে এসে ঘাড়ে হাত রেখে বলল, সরি দোস্ত, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রান্তিক তার হাত সরিয়ে শুট হাতে নিয়ে বলল, গেলাম আমি। আশিক উঠে দাঁড়িয়ে বলল, আহা থাম না, মান্নাত ভাবিকে দেখতেই পা ধরে মাফ চাইবি। এর আগেও বলেছি এইসব নিয়ে কোনো মজা না। প্রান্তিক তুই বল, আরিয়ানের কি খবর? আলফি তাল মিলিয়ে বলল, হ্যাঁ তো শুনলাম ইজান শিকদার নাকি হাসপাতালে তোকে অনেক অপমান করেছে। আমাদের ডাকলি না কেন? ছাড় তো এই কথা, ওদের কথা ভালো লাগে না। তো ভাবের কথাই বল, আগে দেখেছিলি তাকে? দাদাজান দেখিয়েছিল তাকে। প্রান্তিক বলতেই যাচ্ছিল, এর মধ্যে গাড়ির আওয়াজে সকলে তটস্থ। আশিক লাফিয়ে উঠল, ঘাবড়ে উঠে বলল, এই রে, ও আসছে। তড়িঘড়ি করে 4 জন মিলে নিচ থেকে অ্যালকোহলের বোতলগুলো নিয়ে ডাস্টবিনে ফেলল। হাই হিলের শব্দ ভেসে আসছে। 4 জনে চুপ। মৌনিতা ভেতরে ঢুকে সবার আগে চোখ গেল প্রান্তিকের দিকে। জুতো একটা খুলে ছুঁড়ে ফেললো তার দিকে। প্রান্তিক কোনো মতে বাঁচল। এত রেগে কেন আছিস বোন? মৌনিতা এসে তার চুল টেনে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, বাদরের বাচ্চা, তুই বিয়ে করলি কিন্তু একবারও জানালি না, আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে।
লাগছে। থাম না, আমি নিজেও জানতাম না। তুমি তো কিছুই জানো না, জানতে না। ফারিয়ার সাথে কিভাবে রাত কাটালে সেটাও মনে পড়ে না। পেছন থেকে 3 পুরুষ একসাথে বলে উঠল। ফারিয়া, তুই ফারিয়ার সাথে ডেট করছিস প্রান্তিক? আলফি মাথায় হাত রেখে বলল। শালা কিছু তো রাখ আমাদের জন্য। প্রান্তিক জিভ কেটে বলল, ছি ছি, না না, আমি ফারিয়ার সাথে কিছু করিনি, বিশ্বাস কর, ও মিথ্যে বলছে। ও কার মেয়ে জানিস তো? এমপির মেয়ে, ভাবতে পারিস? প্রান্তিক গলা চেঁচিয়ে বলল। কিন্তু আমি তো কিছু করিনি। আশিক মুখ টিপে হেসে বলল, তুই এত কাণ্ড করছিস যে আমরা বুঝতেই পারছি না কোন সত্যি আর কোনটা মিথ্যে। আমার বউয়ের কসম, আরিনার পর থেকে আমার কারোর সাথে নেই। আলফি বলে উঠল। দেখ, তবুও শেষে আরিনা। মনিতা চোখ গরম করে বলল, তুই যে কিভাবে ফাঁসবি নিজেও জানিস না। তোর বউয়ের ভাগ্য কি আছে খোদাই জানে। আমি যখন আছি ভালো কিছুই আছে। আশিক হেসে বলল। তুই আসছিস এটা বড় চিন্তা। মৌনিতা চোখ ঘুরিয়ে তৎক্ষণাৎ ফিরল আশিকের দিকে। আশিক মুখ বন্ধ করে নিল। মৌনিতা আরেক পায়ে জুতো খুলে তার দিকে এগিয়ে এসে বলল, তুই এখানে কি করছিলি? হ্যাঁ, মদ গিলছিস? কতবার ফোন করছি, ফোনে কথা বলছিস না কেন? কথা বল। আশিক মুখ করে মাথা নাড়ছে। কথা বললেই সে শেষ, আর রক্ষে নেই। মৌনিতা জুতো হাতে নিয়ে তাকে শাসাচ্ছে, ওদিকে 3 মাথা একসাথে সেই মজা নিচ্ছে। মৌনিতা চেঁচিয়ে বলল, কি রে, বোবা হয়ে গেছিস? কথা কেন বলছিস না? কয়টা বাজে? তোকে না বলেছি 7টা বাজার আগে বাসায় ঢুকবি? কথা কানে ঢুকে না? মান্নাত বলে উঠল, আমাদের সাথেই তো ছিল। এটাই বড় চিন্তা, তোদের সাথে আছে। তোরা সবাই এক গোয়ালের গরু। এই, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বাসায় চল। আশিক ছুটে এসে প্রান্তিকের হাত থেকে জুতোটা নিল। তার প্রেমিকা মৌনিতার হাত থেকে জুতোটা নিয়ে নিচু হয়ে তার পায়ে পরিয়ে দিল। এরপর মাথা নেড়ে বিদায় নিল সে। মৌনিতা যাবার আগে প্রান্তিককে এই বলে সাবধান করল, এবার ভালো হয়ে চল। বিয়ে করেছিস কিন্তু আলতু ফালতু কিন্তু কিছু শুনলে তোর পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। প্রান্তিক দ্রুত তার মাথা নাড়ল। ওরা যেতেই মান্নাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আশিকের কপালে যে কি আছে, বিয়ের আগে আমার বন্ধু লাইফ খতম। আলফি মাথা দুলিয়ে বলল, যেসব মেয়েরা রাজনীতি করে তারাই ডেঞ্জারাস, এদের যত দূরে থাকা চাই। প্রান্তিক চৌধুরী তাল মিলিয়ে বলল, বউ মানেই ডেঞ্জারাস। বাড়িতে পৌঁছতে প্রায় 9টা বেজে গেল প্রান্তিকের। প্রথমে গিয়ে উকি মারল বউয়ের ঘরে। মানতে কষ্ট হচ্ছে সে ম্যারিড, অথচ তার বউ থাকে আলাদা ঘরে। ঘরের দরজা খুলে বউ তার বেঘরে ঘুমাচ্ছে। পা টিপে টিপে ঘরে ঢুকলো প্রান্তিক। এই অসময়ে বউকে ঘুমাতে দেখে একটু চিন্তা মারল তার। কপালে হাত রাখতেই বউয়ের ঘুম ভেঙে গেল। প্রিয়তা চমকে উঠে বসলো। চাপা স্বরে শুধাই, এসে গেছেন আপনি? এই অসময়ে ঘুমাচ্ছ কেন? এমনি। না না, দেখি শরীর খারাপ করলো নাকি তোমার? প্রিয়তা বিছানা ছেড়ে নেমে গেল। শুধালো, না আমি ঠিক আছি, আসুন আপনাকে খেতে দিই। প্রান্তিক বোধহয় কথাটা শুনতে পেল না। আচমকা তার হাত ধরে টেনে বসালো তার কোলের ওপর। হতভম্ব প্রিয়তার চোখ বের হবার উপক্রম। সে শত চেষ্টা করেও সরে যেতে পারছে না। প্রান্তিক দুহাতে তাকে জড়িয়ে ধরে ঘাড়ের কাছে মুখটা ঠেকিয়ে বলল, কি হয়েছে বলো না? মুড অফ? আপনি ছাড়বেন আমায়? হুটহাট এভাবে জড়িয়ে ধরার কারণ কি? প্রথমে বিয়ে করেছি, এখন বউকে সোহাগ করছি, অসুবিধে কোথায়? আপনার সোহাগ আমার চাই না, ছাড়ুন তো আমায়। তাকে ছাড়তে বাধ্য হলো প্রান্তিক। এরপর আবার বলা যায় কি দিয়ে দৌড়ানি দেয়। কম তো করছে না, এখন শুধু ঝাঁটার বাড়ি খাওয়া বাকি। বউ তার সেই 16 কলাও পূরণ করে দেবে। তবে পিছু ছাড়ার পাত্র প্রান্তিক চৌধুরী নয়। প্রিয়তার পিছন দাঁড়িয়ে বলল, তুমি এখনো কি রেগে আছো? আজও এখানে ঘুমাবে? হ্যাঁ, আমার ঘরেই থাকবো। আমি তাহলে কাঁথা বালিশ নিয়ে চলে আসি। প্রিয়তা চোখ ঘুরিয়ে বলল, আমি বলেছি আপনাকে আসতে। বলনি তো কি হয়েছে? চোখের ভাষা তো আমি বুঝতে পারি। ঝাঁটার বাড়ি খেয়েছেন কখনো? প্রান্তিকের মুখ শুকিয়ে গেল। এই ভয়টাই পাচ্ছিল সে। এক পা দূরে গিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি অপেক্ষা করব। বুঝতে পারছি হুট করে বিয়ে হয়েছে, তাই তোমার মানাতে একটু সময় লাগবে। ইটস ওকে বউ, আমি তো এখানেই পাশের রুমে। মুড চেঞ্জ হয়ে গেলে নক মি। বলে চোখ টিপ মারল সে। প্রিয়তার চোখ মুখ কেবল শক্ত হয়ে গেল। এই লোকটা এত বকতে পারে? প্রান্তিক বের হয়ে যাচ্ছিল। প্রিয়তা ডেকে উঠল, শুনুন। প্রান্তিক চমকে উঠে বলল, মুড এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল?
চুপ করুন, কাল আমায় একটু কলেজে যেতে হবে, কাজ আছে। প্রান্তিক ভ্রুকুচকে শোধায়, তুমি এখনো পড়াশোনা করো? কেন, আপনি করেননি? আমার তো শেষ সেই কবে। তুমি কিসে পড়ো? 3rd ইয়ারে আছি। তুমি তো তাহলে পিচ্ছি।